স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্স এর প্রথম অংশ পড়ছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্ট পড়বো ইনশাআল্লাহ। কেমিক্যাল কাইনেটিক্স আজকে শেষ হয়ে যাবে। কেমিক্যাল কাইনেটিক্স মানে হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। যে কেমিক্যাল কাইনেটিক্স এর ফিজিক্যাল কেমিস্ট্রি একটা ব্রাঞ্চ, যেখানে একটা রিঅ্যাকশনের কিভাবে কেমন স্পিডে একটা রিঅ্যাকশন হয় সেটা স্টাডি করা হয়। স্পিড বের করতে গেলে অনেক সময় রিঅ্যাকশনের মেকানিজমও বের করতে হয়। কিছু কিছু রিঅ্যাকশন আমরা জানি খুব স্লো হয়, আবার কিছু রিঅ্যাকশন ভেরি ফাস্ট। কোন রিঅ্যাকশন স্লো হইলে তাকে কখনো কখনো স্পিড আপ করতে হয়, কোন রিঅ্যাকশন ফাস্ট হলে কখনো তাকে স্লো করতে হয়। কোন রিঅ্যাকশনকে স্লো বা ফাস্ট করার জন্য ইউজ করা হয় ক্যাটালিস্ট, এবং ক্যাটালিস্ট ইউজ করার আগে তোমাকে জানতে হবে যে মেকানিজমটা, মেকানিজম জানার পর তুমি সেটাকে কন্ট্রোল করতে পারবে রিঅ্যাকশনকে। সো কেমিক্যাল কাইনেটিক্স স্টাডি করাটা খুবই গুরুত্বপূর্ণ। কেমিক্যাল কাইনেটিক্স এর কিছু পরিভাষা আছে, যেমন কেমিক্যাল কাইনেটিক্সটা তুমি একটা রিঅ্যাকশনের স্পিড কিভাবে বুঝবা, এটা বোঝার জন্য তোমাকে কয়েকটা ডেফিনেশন জানতে হবে। সেটা হচ্ছে এটা কেমিক্যাল রিঅ্যাকশনের রেট কাকে বলে, অর্ডার কাকে বলে, রেট কনস্ট্যান্ট কি জিনিস, মলিকুলারিটি কি জিনিস, সেটা আমরা গত ক্লাসে পড়ছি। গত ক্লাসে থার্মোডাইনামিক্স পড়ছিলাম যে একটা রিঅ্যাকশন আদৌ হবে কিনা, সেটা কেমিস্ট্রি যে পার্টটা ডিল করে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, তাপ গতিবিদ্যা বলে। আর একটা হচ্ছে কাইনেটিক্স, যেটা হচ্ছে একটা রিঅ্যাকশন কত স্পিডে হবে সেটা নিয়ন্ত্রণ করে কেমিক্যাল কাইনেটিক্স। রিঅ্যাকশন রেট আমরা পড়ছি। রিঅ্যাকশন রেট হচ্ছে সিম্পলি রেট অফ চেঞ্জ in concentration of either reactant or product with time। সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা অথবা উৎপাদকের ঘনমাত্রার পরিবর্তনকে আমরা বলি বিক্রিয়ার গতি, রিঅ্যাকশন রেট। সাধারণত শুরুতে রিঅ্যাক্টেন্টের পরিমাণ কম থাকলে, মনে করো একটা রিঅ্যাকশন সিম্পল এ থেকে বি হচ্ছে, এটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট, বিটা হচ্ছে প্রোডাক্ট। টাইমের সাথে সাথে শুরুতে এ শুধু এই থাকে, শুরুতে কোনো প্রোডাক্ট থাকে না, বি থাকে 0, এ থাকে সর্বোচ্চ। আস্তে আস্তে এর পরিমাণ কমতে থাকবে, এ থেকে তো বি তৈরি হচ্ছে, এর পরিমাণ কমতে থাকবে, বি পরিমাণ বাড়তে থাকবে। এক সময় গিয়ে সেটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, অথবা সম্পূর্ণ এটা কনভার্ট হয়ে কখনো কখনো বিতে পরিণত হয়। এই যে চেঞ্জ অফ এ উইথ রেসপেক্ট টু টাইম, চেঞ্জ অফ টাইম, কত সময়ে কতটুকু এ পরিবর্তন হলো সেটাকে আমরা রেট বলি। এখানে একটা মাইনাস সাইন আসছে কারণ রেটটা কমতেছে, রিঅ্যাকটেন্টটা কমতেছে। যদি প্রোডাক্টের সাপেক্ষে লিখি তাহলে ডেল পি বাই ডেল টি, তাহলে এখানে পজিটিভ সাইন লাগবে কারণ পিটা বাড়তেছে টাইমের সাথে সাথে। এই যে এখানে লিখছে প্রোডাক্টের সাথে যেটা ডেল বি সমান। আমরা রেট ল পড়ছি। রেট ল হচ্ছে সিম্পলি আর কিছু না, যে কিভাবে রেটটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে সেটাকে আমরা রেট ল বলি। যে এক্সপ্রেশনের মাধ্যমে তুমি জানতে পারবা যে একটা রিঅ্যাকশনের রেট কনসেন্ট্রেশনের উপর, রিঅ্যাকটেন্টের ঘনমাত্রার উপর কিভাবে ডিপেন্ড করতেছে, সেটাকে রেট ল বলা হয়। থেকে রেট ল হচ্ছে একটা ইকুয়েশন যেটা কি করে কানেক্ট করে রিঅ্যাকশনের গতিকে ঘনমাত্রার সাথে, রিঅ্যাকটেন্টের ঘনমাত্রার সাথে। ফর এক্সাম্পল, একটা রিঅ্যাকশন যদি হয় এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হওয়া, তাহলে সিম্পল রেট হচ্ছে কে এ বি। আর এ এবং বি এর উপরে দুইটা পাওয়ার থাকে, সেগুলোকে বলা হয় রিঅ্যাকশনের অর্ডার। এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট। সাধারণত রেটটা প্রপোর্শনাল থাকে ঘনমাত্রার উপর, কার, বিক্রিয়কের ঘনমাত্রার উপর। যত বেশি রিঅ্যাকটেন্ট যত বেশি থাকবে, রিঅ্যাকশন রেট তত বেশি থাকবে। রিঅ্যাকটেন্ট বেশি হলে রিঅ্যাকটেন্টে তোমার কলিশন বেশি হবে, নাম্বার অফ কলিশন বেশি হবে, নাম্বার অফ কলিশন বেশি হলে তোমার রিঅ্যাকশন রেটও বেশি হবে। তাহলে আমরা বলতে পারি রিঅ্যাকশন রেট ইজ প্রপোর্শনাল টু, এখানে দুইটা রিঅ্যাকটেন্ট আছে এ এবং বির উপর, প্রপোর্শনাল টার্ম তুলে গেলে যে কনস্ট্যান্ট আসে সেটার নাম হচ্ছে রেট কনস্ট্যান্ট। এটাকে কে দ্বারা প্রকাশ করে। রেট কনস্ট্যান্ট একটা স্পেসিফিক রিঅ্যাকশনের জন্য একটা পার্টিকুলার টেম্পারেচারে কনস্ট্যান্ট থাকে, এবং এই রেট কনস্ট্যান্ট থেকে সাধারণত বের করা যায় একটা রিঅ্যাকশনের গতি এবং সেই ধারণা পাওয়া যায়। এম এবং এন কে বলা হয় অর্ডার। আমরা বললাম যে রিঅ্যাকশনের গতিটা রিঅ্যাকটেন্টের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে, কিন্তু কোন রিঅ্যাকটেন্টের ঘনমাত্রার উপর কিভাবে ডিপেন্ড করে সেটা ইন্ডিকেট করে অর্ডার। মনে করো এর যদি পরিমাণ আমরা ডাবল করে দিই, তাহলে রিঅ্যাকশনের গতি যদি ডাবল হয়ে যায়, এর পরিমাণ যদি ডাবল করে রিঅ্যাকশনের গতি যদি 3 গুণ বেড়ে যায়, তাহলে এক একটার বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জের উপর রিঅ্যাকশন রেটে একইভাবে ডিপেন্ড করে। সেই বিক্রিয়কের চেঞ্জের কারণে রিঅ্যাকশনের যে রেটটা চেঞ্জটা এক একটা একইভাবে ডিপেন্ড করে, সেটা ইন্ডিকেট করে এই রিঅ্যাকশনের অর্ডার। তাহলে এখানে এম এবং এন এগুলোর ভ্যালু আছে, 1 হইতে পারে, 0 হইতে পারে, 2 হইতে পারে, ফ্র্যাকশনাল হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করে বের করতে হয়। রিঅ্যাকশন রেট লো দেখে বলা যায় না যে রিঅ্যাকশনের অর্ডার কেমন, উইথ রেসপেক্ট টু এ কেমন, বি কেমন।
ফর এক্সাম্পল এখানে আমরা বলতেছি উইথ রেসপেক্ট টু এ হচ্ছে রিঅ্যাকশন অর্ডার হচ্ছে m, উইথ রেসপেক্ট টু বি হচ্ছে রিঅ্যাকশন অর্ডার n, ওভারঅল অর্ডার হচ্ছে m প্লাস n। এখন m এবং n এর নিউমেরিক্যাল ভ্যালু বের করতে হলে তোমাকে কি করতে হবে? এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট না করে যেটা জানা যায় সেটা হচ্ছে মলিকুলারিটি, যে নাম্বার অফ মলিকুলস, কতগুলো নাম্বার অফ মলিকুলস রিঅ্যাকশনে অংশগ্রহণ করতে, কয় ধরনের মলিকুল অংশগ্রহণ করতেছে, এ বি সি যদি হয় তাহলে সেটা টার্মোলিকুলার রিঅ্যাকশন, এ বি হলে বাইমলিকুলার, শুধু এ যদি রিঅ্যাকশনে অংশগ্রহণ করে সেটা হচ্ছে ইউনিমলিকুলার রিঅ্যাকশন। মলিকুলারিটি আবার হোল নাম্বার হয়, ফ্র্যাকশনাল হয় না। একটা মলিকুল তো অর্ধেকভাবে রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে না, কিন্তু অর্ডারটা ফ্র্যাকশনাল হয়। ফর এক্সাম্পল এ টু দি পাওয়ার এম, যেটা এম হইতে পারে 0.5, এম 0.5 বলতে বোঝায় তুমি যদি এ এর ঘনমাত্রা দ্বিগুণ করো রিঅ্যাকশন রেট অর্ধেক বাড়বে, এর ঘনমাত্রা 3 গুণ করলে 1.5 বাড়বে, এটাকে বলা হয়। আর নেগেটিভ হইতে পারে, এর ঘনমাত্রা বাড়াইলে রিঅ্যাকশন রেট যদি কমে যেতে পারে সেক্ষেত্রে অর্ডারটা নেগেটিভ হইতে পারে। এটা আমরা গত ক্লাসে পড়ছি, আজকে একটু রিমাইন্ডার দিলাম। অর্ডার এবং মলিকুলারের মধ্যে পার্থক্য, যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা ফ্র্যাকশনাল হতে পারে, এটা ফ্র্যাকশনাল হবে না, জিরো হবে না, এগুলো আর কি। তো আমরা গত ক্লাসে পড়ছি যে ইন্টিগ্রেটেড রেট লো বের করা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য এবং জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য। ইন্টিগ্রেটেড রেট বলতে বোঝায়, আমরা আগে পড়ছি রেট লো যেটাকে, সেটাকে সিম্পলি কখনো কোনো ডিফারেনশিয়াল রেট লো বলে, ডিফারেনশিয়াল ফর্ম। ফর এক্সাম্পল এটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম, ডিডিটি, ডিফারেনশিয়েট করা, ম্যাথমেটিক্যাল যেটা আমরা ডিফারেনশিয়েট। তাহলে ডেল না লিখে আমরা ডিডিটি যদি লিখি, ডিফারেনশিয়াল ফর্মে ডিডিটি এ ইকুয়ালস টু কে এ, তাই না? এটা হচ্ছে রেট। রেট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকটেন্ট। এখানে যদি একটা রিঅ্যাকটেন্ট আমরা এ লিখলাম, নেগেটিভ সাইন আসছে যদি রিঅ্যাকটেন্টের মাধ্যমে প্রকাশ করতেছি, তাহলে এটাকে আমরা বলি, এটাকে যদি ইন্টিগ্রেশন করার পর যে ইকুয়েশনটা আসে সেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড রেট ল। মানে আমরা ইন্টিগ্রেশন করছিলাম কোন টাইমে? জিরো টাইম থেকে টি টাইম পর্যন্ত। ধরছি জিরো টাইমে কনসেন্ট্রেশন হচ্ছে এ নট, টি টাইমে কনসেন্ট্রেশন হচ্ছে এ। তারপর আমরা ইন্টিগ্রেশন করছি, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য একটা ইকুয়েশন আসছে, a ইকুয়ালস টু a নট e টু দি পাওয়ার মাইনাস kt এক্সপোনেনশিয়াল। এটাকে আমরা তোমার ম্যাথমেটিক্যালি প্লটিং করছি, y ইকুয়ালস টু mx প্লাস c টাইপের ইকুয়েশন যদি আমরা বসাই তাহলে কি ধরনের গ্রাফিক্যাল প্লট আসবে। y ইকুয়ালস টু mx বসাইলে এটা একটা পজিটিভ স্লোপ না নেগেটিভ স্লোপ আসবে, যেটা স্লোপ থেকে তুমি রেট কনস্ট্যান্ট বের করতে পারবা। তোমাকে কি প্লট করতে হবে? তোমার যে রিঅ্যাকটেন্ট আছে, রিঅ্যাকটেন্টের বিভিন্ন টাইমে রিঅ্যাকটেন্টের ঘনমাত্রা বের করতে হবে। মনে করো এখানে টাইম আছে, তো মিনিট অথবা সেকেন্ড অথবা আওয়ার, তুমি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর পর এর ঘনমাত্রা বের করবে, যে কোনো মেথড, টাইট্রেশন করে অথবা যে কোনো একটা কেমিক্যাল মেথডে অথবা স্পেকট্রোস্কোপিক মেথড ইউজ করে তুমি কি করবা? এর ঘনমাত্রা বের করবা। ঘনমাত্রা বের করে যেটা পাওয়া যাবে সেটাকে লন দিয়ে গুণ করে, হ্যাঁ, বিভিন্ন টাইমে 5 মিনিটে, 10 মিনিটে, 20 মিনিটে যদি বসা এরকম স্ট্রেট লাইন আসে নেগেটিভ স্লোপ, তাহলে বুঝতে হবে এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। যদি এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয় তাহলে সেখানে স্লোপ থেকে তুমি রেট কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে পারবা। যদি স্ট্রেট লাইন না আসে অথবা পজিটিভ স্লোপের স্ট্রেট লাইন আসে তাহলে সেটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন না, তোমাকে অন্য অর্ডার টেস্ট করতে হবে। আবার তুমি যদি এই টাইপের ইকুয়েশন ইউজ করো ফার্স্ট অর্ডারের, y ইকুয়ালস টু mx টাইপের, যেটা মূল বিন্দুগামী, সেক্ষেত্রেও যদি মূল বিন্দুগামী রেখা হয়, বিভিন্ন টাইমে তোমার এর কনসেন্ট্রেশন বের করে ইনিশিয়ালি যে কনসেন্ট্রেশন নিছো সেটা দিয়ে ভাগ করে লন করে মাইনাস করে বসাই দিলে যদি সেটা মূল বিন্দুগামী রেখা হয় তাহলে সেটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। আমরা পড়ছি হাফ লাইফ। হাফ লাইফ হচ্ছে রিঅ্যাকটেন্টের পরিমাণ অর্ধেক হইতে কি পরিমাণ সময় লাগে সেটাকে আমরা হাফ লাইফ বলি। হাফ লাইফ আমরা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে বের করছি, দেখছি ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে হাফ লাইফটা ইনিশিয়াল ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না, এখানে ইনিশিয়াল ঘনমাত্রার কোনো টার্ম নাই। আবার আমরা জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ইকুয়েশন বের করছি, প্লট করছি, আমরা দেখছি জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফটা তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। তাহলে ইনিশিয়ালি তুমি কতটুকু রিঅ্যাকটেন্ট নিছো সেটার উপরে সেই রিঅ্যাকটেন্ট অর্ধেক হইতে কি পরিমাণ সময় লাগবে, সেটা যদি জিরো অর্ডার হয় তাহলে ইনিশিয়াল ঘনমাত্রা কতটুকু সেটার উপর ডিপেন্ড করে। যদি রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার হয় তাহলে ইনিশিয়াল ঘনমাত্রা তুমি যা দিয়ে শুরু করো সেম পরিমাণ হবে। মনে করো তুমি একটা কাজ শুরু করছো, সেটা যদি ফার্স্ট অর্ডার কাজ হয় তাহলে 100 জন মানুষ দিয়ে কাজ শুরু করলে তুমি সেই কাজ অর্ধেক শেষ করতে কি পরিমাণ সময় লাগলে সেটা প্রথমে তুমি কতজন মানুষ দিয়ে শুরু করছো সেটার উপর ডিপেন্ড করে। আবার কাজটা যদি হয় জিরো অর্ডার, সেই ক্ষেত্রে তুমি কতজন দিয়ে শুরু করলা সেটার উপর ডিপেন্ড করে, সরি। আর যদি ফার্স্ট অর্ডার হয় সেটা কতদিন দিয়ে যদি তুমি শুরু করলে সেটার উপর ডিপেন্ড করে না। অর্ধেক হইতে সমান সময় লাগবে, 100টা দিয়ে শুরু করলো সেটা 50টা হইতে যে সময় লাগবে, 50টা দিয়ে শুরু করো 25টা হইতে সমান সময় লাগবে, 2টা দিয়ে শুরু করো সেটা রিঅ্যাকটেন্টটা একটা পরিণত হইতে সমান সময় লাগবে। যদি রিঅ্যাকশনটা জিরো অর্ডার হয় তাহলে 100টা দিয়ে শুরু করলে এক ধরনের হবে, 20টা দিয়ে শুরু করলে এক ধরনের হবে, অর্ধেক হইতে ডিফারেন্ট সময় লাগবে। কারণ জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ হইতে যে সময় লাগে সেটা ইনিশিয়াল ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। আজকে আমরা বলবো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এটা দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে একই টাইপের দুইটা মলিকুল থাকতে পারে, এ
হ্যাঁ, দুইটা এ মলিকুল থাকতে পারে, একটা এ একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। আবার টাইপ বি হইতে পারে, এ এবং বি দুইটা ভিন্ন টাইপের হতে পারে। আমরা যদি সিঙ্গেল টাইপ পড়ি, সিঙ্গেল টাইপ ম্যাথমেটিক্স একটা সহজ, আমাদের জন্য সহজটাই আমরা দিচ্ছি। তাহলে দেখো দুইটা যদি এ থাকে তাহলে এখানে এ স্কয়ার হবে। সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করার জন্য আমরা এ টার্মগুলোকে একদিকে নিয়ে আসলাম, এদিকে লিখলাম কে ডিটি, মাইনাস সাইনটা চলে আসলাম। তাহলে এখানে এ কাটলে হবে তোমার এখানে ডি বাই ডি স্কয়ার। তো এটা হচ্ছে এক ধরনের কি তোমার যে ইন্টিগ্রেশনটা, সেটা ইন্টিগ্রেশন করলে আসবে এই যে এটা 1 বাই এ প্লাস কনস্ট্যান্ট এ বাই এ নট। আর এ বাই এ নট যদি আমি বসাই দিই তাহলে এটা আসবে 1 বাই এ মাইনাস 1 বাই এ নট। আর এই সেকেন্ড হচ্ছে সিম্পলি কেটি, এদিকে হচ্ছে সিম্পলি কেটি। তাহলে এখানে হচ্ছে 1 বাই এ মাইনাস 1 বাই এ নট ইকুয়ালস টু কেটি। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, দ্বিতীয় ক্রমবিক্রিয়ার তোমার ইকুয়েশন। এখন এটা প্লট করার জন্য আমরা একটু সাজাবো। এটাকে সাজানোর জন্য y ইকুয়ালস টু mx প্লাস c বসানোর জন্য আমরা এটাকে লিখলাম y, এটাকে এখানে এটাকে আমরা লিখতে পারি c, আর এটাকে লিখতে পারি mx। m টা হবে স্লোপ k, x টা হচ্ছে ভেরিয়েবল থাকতে হবে t, তাহলে t টা তো এখানে আমরা যদি y বসাই 1 বাই a, c আসবে তোমার 1 বাই a নট, আর mt টাইমের সাপেক্ষে 1 বাই a বসাইলে এরকম একটা ইকুয়েশন যদি আসে নেগেটিভ স্লোপের না পজিটিভ স্লোপের, তাইলে এটা যদি তোমার কি হয় y অ্যাক্সিস এ কাটে, সেটাকে আমরা বলবো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। যে পরিমাণ কাটবে সেটা হচ্ছে 1 বাই a নট, c টা হচ্ছে y অ্যাক্সিস কে কাটতেছে, এটা হচ্ছে 1 বাই a নট। আচ্ছা, হাফ লাইফটা কেমন হবে? হাফ লাইফটা হবে তোমার সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা ইকুয়েশন লিখলাম, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে t ইকুয়ালস টু t হাফ, a সমান হচ্ছে a নট বাই 2। এটা যদি আমরা ইকুয়েশনে বসাই, a এর জায়গায় বসাইলাম a নট বাই 2, a নট তো a নটই আছে, t এর জায়গায় বসাইলাম t হাফ। তাহলে তুমি দেখবা হাফ লাইফটা আসবে t হাফ ইকুয়ালস টু 1 বাই k নট। এখানেও দেখো হাফ লাইফটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ইনিশিয়াল ঘনমাত্রার উপর ডিপেন্ড করতে, তাহলে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ডিপেন্ড করে না। জিরো অর্ডার এবং সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে তোমার হাফ লাইফ ইনিশিয়াল ঘনমাত্রা, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকটেন্টের উপর ভেরি মাচ ডিপেন্ডেন্ট। এখানে আমরা একটা সামারাইজ করছি। সাধারণত কেমিক্যাল কাইনেটিক্সে তিনটে অর্ডারই পড়ানো হয়, জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার। এখানে আমরা সামারাইজ করলাম। দেখো জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে রেট ফ্লোটা এক্সপ্রেশনটা কিরকম হয়। জিরো অর্ডারের ক্ষেত্রে রেট ইকুয়ালস টু কে, এখানে হয় এরকম এরকম হয়। ইন্টিগ্রেটেড রেট ফ্লো ফর্মটা ডিফারেন্ট হয়। কোন প্লট ইউজ করলে আমরা স্ট্রেট লাইন পাবো, এটা ভার্সেস এটা। আবার আমরা জিরো অর্ডার রিঅ্যাকশনে এ ভার্সেস টি প্লট করতে হবে। ফার্স্ট অর্ডারে লন এ ভার্সেস টি, সেকেন্ড অর্ডারে 1 বাই এ ভার্সেস টি, এই যে সেকেন্ড অর্ডারে 1 বাই এ ভার্সেস টি। রেট কনস্ট্যান্ট বের করতে হলে কি করতে হবে? এখানে স্লোপ আসবে মাইনাস কে, এখানে স্লোপ থেকে পাবো মাইনাস কে, এখানে হচ্ছে স্লোপটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে পজিটিভ, পজিটিভ। হাফ লাইফের এক্সপ্রেশন টি হাফ ইকুয়ালস টু a নট বাই 2 কে, জিরো অর্ডারের জন্য ফার্স্ট অর্ডারের জন্য হচ্ছে 0.693 বাই কে, সেকেন্ড অর্ডারের জন্য হচ্ছে 1 বাই কে নট, 1 বাই কে নট। যেটা সামারাইজ করলাম, এই সামারি থেকে অনেক পরীক্ষার প্রশ্ন থাকে কিভাবে আলাদা করব তিনটা রিঅ্যাকশন। আচ্ছা, এখন আমরা একটা রিঅ্যাকশন পড়বো, সেটাকে বলা হয় সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা সিউডো অর্ডার রিঅ্যাকশন। সিউডো অর্ডার কি? সিউডো শব্দটার মানে হচ্ছে তোমাকে দেখতে মনে হচ্ছে এক ধরনের অর্ডার, আসলে অ্যাকচুয়াল অর্ডারটা ডিফারেন্ট। তোমাকে অ্যাপারেন্টলি মনে হবে দেখতে ছেলেটা খুব ভালো, আসলে ছেলেটা মোটেও ভালো না, এরকম আর কি। যে অ্যাপারেন্টলি তুমি দেখে বলবা ছেলেটা তো খুব সুন্দর, দেখতে খুব ভদ্র মনে হচ্ছে, আসলে ভিতরে ছেলেটা ভদ্র না। তাহলে সিউডো অর্ডার বলতে বুঝি একটা রিঅ্যাকশনকে তোমার দেখে মনে হচ্ছে সেটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, আসলে কিন্তু সেটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। অ্যাকচুয়াল অর্ডার হচ্ছে সেকেন্ড অর্ডার, কিন্তু দেখতে মনে হচ্ছে এটা ফার্স্ট অর্ডার। এই ধরনের রিঅ্যাকশনকে আমরা বলি সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ফর এক্সাম্পল, যখন তুমি একটা দুইটা রিঅ্যাকশন যদি থাকে, a প্লাস বি থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তোমার কাছে মনে হচ্ছে এটা একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, তাই না? যদি মনে হয় এরকম, কিন্তু যদি বি পরিমাণ এক্সেস থাকে, খুব বেশি যদি বি পরিমাণ থাকে, যে বি চেঞ্জটা আসলে বোঝাই যাচ্ছে না, প্র্যাকটিক্যালি কনস্ট্যান্ট, সেই ধরনের রিঅ্যাকশনটা সাধারণত বির উপর ডিপেন্ড করে না। ফর এক্সাম্পল, যদি আমরা কোনো একটা রিঅ্যাকশনকে পানিতে কোনো একটা রিঅ্যাকশন তৈরি করি, কোনো একটা রিয়েজেন্ট, মনে করো তুমি HCl তৈরি করলে পানির মধ্যে, পানির পরিমাণ খুব বেশি থাকে, 1 লিটার পানির মধ্যে সাধারণত আমরা 1 গ্রাম লবণ দিই অথবা 0.5 গ্রাম দিই, তাই না? দিয়ে আমরা সলিউশন তৈরি করি। তাহলে এখানে দেখো পানির পরিমাণ কত হাই, পানির কনসেন্ট্রেশন হচ্ছে 55 মোলার। আর তুমি যেটা অন্য একটা তুমি রিঅ্যাকটেন্ট নিলে সেটা হচ্ছে 0.1 মোলার। তাহলে 0.1 এর সাথে 55 এর কত পার্থক্য? তুমি যদি একটু চেঞ্জ করো, মনে করো 0.1 এর সাথে যদি তুমি একটু 0.1 অ্যাড করো, তাহলে 0.1 এর সাথে 0.1 অ্যাড করা মানে 100% চেঞ্জ করতেছো। আবার 0.1 কিন্তু 55 এর সাপেক্ষে 0.1 চেঞ্জ করা মানে হচ্ছে তুমি লেস দেন 1% চেঞ্জ হচ্ছে। তাহলে এই চেঞ্জটা তোমার এখানে 100% হচ্ছে, একটাতে 100% হচ্ছে, একটাতে 1% হচ্ছে। তাহলে চেঞ্জটা সাধারণত
দুইটার উপর সমান হয় না। মানে তোমাকে যদি চেঞ্জ করো তাহলে তোমাকে তাহলে বিয়ের কোনো চেঞ্জই নাই। পানি এত পরিমাণ বেশি যে 0.1 যদি তুমি চেঞ্জ করো তাহলে তার গায়ে লাগবে না, মানে তার উপর আসলে ডিপেন্ড করবে না। তো তোমাকে প্র্যাকটিক্যালি তোমাকে দেখে মনে হচ্ছে আসলে রিয়েকশনটা ফার্স্ট অর্ডার রিয়েকশনটা পানির ঘনমাত্রার উপর ডিপেন্ড করতেছে না, কিন্তু আসলে ডিপেন্ড করতেছে, কিন্তু এত ছোট যে তোমার চোখে পড়তেছে না। এই ধরনের রিয়েকশনকে আমরা বলি pseudo order reaction. The actual order of the reaction is second order, but in practice it will be ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এখন एग्जांपल আমরা দিচ্ছি, দেখো যদি এখানে মিথাইল আয়োডাইড মনে করো রিঅ্যাকশনের সাথে পানির সাথে রিঅ্যাকশন করে মিথাইল অ্যালকোহল হাইড্রোজেন আয়ন এবং আয়োডাইড আয়ন তৈরি করতেছে। এই ধরনের রিঅ্যাকশন এখানে রিঅ্যাকশন দুইটা, একটা হচ্ছে মিথাইল আয়োডাইড, একটা হচ্ছে পানি। পানির পরিমাণ যদি খুব বেশি থাকে, এই যে যদি বোঝাচ্ছে পানির ঘনমাত্রা যদি খুব এক্সেসিভলি গ্রেটার দেন মিথাইল আয়োডাইড থাকে, তাহলে পানি ডাজ নট চেঞ্জ বাই লট। যখন যখন মিথাইল আয়োডাইড একটু চেঞ্জ করবা তখন পানির কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না, কারণ পানির ঘনমাত্রা হচ্ছে 55 মোলার, এটা হচ্ছে 0.1 মোলার। তো রিঅ্যাকশনটা তোমার কাছে আদৌ মনে হবে রিঅ্যাকশন রেটটা ইজ প্রপোর্শনাল টু কে ইনটু মিথাইল আয়োডাইড ইনটু ওয়াটার, কিন্তু ওয়াটারের পরিমাণটা যেহেতু চেঞ্জ হয় না তাহলে আমরা এটা কনস্ট্যান্ট লিখি। এইটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, দুইটা কনস্ট্যান্ট মিলে একটা নতুন কনস্ট্যান্ট লিখলাম কে প্রাইম। তাহলে আসলে রিঅ্যাকশন রেট হচ্ছে রেট ইকুয়ালস টু কে প্রাইম ইনটু মিথাইল আয়োডাইড। রিঅ্যাকশনটা তোমার কাছে দেখে মনে হচ্ছে এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, আসলে অ্যাকচুয়ালি হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। সো এটাকে আমরা বলি সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এখানে আমি কিছু एग्जांपल দিছি, সেটা তোমরা একটু দেখে নিও, एग्जांपल গুলো পড়বা। যে একটা ডিফারেনশিয়াল রেট ল লিখো, কি একটা রেট ল হচ্ছে ফার্স্ট অর্ডার ইন এ, দুইটা রিঅ্যাকশন বোঝা যাচ্ছে, একটা হচ্ছে সেকেন্ড অর্ডার ইন বি। তাহলে কিভাবে লিখবা? রিঅ্যাকশন একটা রেট, রিঅ্যাকশন ডিডিটি আর ইকুয়ালস টু ফার্স্ট অর্ডার ইন এ, এর উপরে 1, সেকেন্ড অর্ডার ইন বি, বি এর উপরে 2। এটা সাধারণত লিখতে হয় না। এখন বললা হাউ ইজ দ্য রেট ইফেক্টেড অন ইনক্রিজিং কনসেন্ট্রেশন অফ বি 3 টাইমস। এখন যদি বি এর পরিমাণ 3 গুণ বাড়ায় দাও তাহলে কিভাবে রেটটা কেমন চেঞ্জ হবে? মনে করো বি এর পরিমাণ 3 গুণ বাড়াচ্ছ সেম রিঅ্যাকশনে, তাহলে কি হচ্ছে এ সেম থাকতেছে, এ সেম থাকতেছে, বি এর পরিমাণ 3 গুণ করতেছে, বি ছিল শুধু বি, এখানে 3b লিখছে। তাহলে আমরা কি লিখতে পারি? কে এ ইনটু 3 যদি আমরা স্কয়ার করে বাইরে নিয়ে আসি তাহলে কত হবে? 3 ইনটু 3 সমান 9, 9 কে বাইরে নিয়ে চলে আসলাম, 9 ইনটু কে এ বি স্কয়ার। এই যে কে এ বি স্কয়ার কিন্তু সেম, এই টার্ম আর এই টার্ম সেম, তাহলে পার্থক্য কি হচ্ছে? 9, মানে হচ্ছে বি এর পরিমাণ তুমি যদি 3 গুণ করো তাহলে রিঅ্যাকশনের গতি বাড়বে 9 গুণ, কারণ এটা আর এটা সেম, তাই না? তাহলে অরিজিনাল থেকে 9 টাইমস বেড়ে যাচ্ছে। আবার যদি তুমি বলছো এ এবং বি দুইটাই ডাবল করে দাও তাহলে রিঅ্যাকশনের গতি কিরকম চেঞ্জ হবে? এই অরিজিনাল রিঅ্যাকশন, এ এর পরিমাণ ডাবল করতেছো, বি এর পরিমাণ ডাবল করতেছো, তাহলে এ এর পরিমাণ ডাবল করতেছো, বি এর পরিমাণ ডাবল। এখানে বি এর পরিমাণ ডাবল মানে 2 কে যদি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসতে হয়, 2 স্কয়ার মানে কত? 4, 2 ইনটু 2 সমান 4, আর এখানে তোমার সিম্পল 2, তাহলে 4 ইনটু 2 সমান 8, তাহলে কত গুণ বাড়তেছে? 8 গুণ বাড়তেছে। এটা সিম্পল উদাহরণ দিলাম। তোমরা যদি আমরা এখন যদি বলি হ্যাঁ এর পরিমাণ কনস্ট্যান্ট রেখে বি পরিমাণ 3/1 কমায় দাও তাহলে কি হবে? 1/3 লিখবা, 1/3 করে দিলাম 1/3 লিখবো, 1/4 করে দিলাম 1/4 লিখবা, অথবা 4 গুণ 5 গুণ যাই বলি আর কি। এটা একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বললাম তোমাদের। তো আগে আমরা বলছিলাম যে রিঅ্যাকশনের অর্ডারটা এক্সপেরিমেন্ট করে বের করতে হয়। কিভাবে? তাহলে এক্সপেরিমেন্ট করে বের করার মতো কয়েকটা মেথড আছে, মেথডগুলো আমরা একটু দেখবো। সেটা হচ্ছে প্রথম মেথড হচ্ছে ডিফারেনশিয়াল মেথড, এটাকে ভ্যান টপ মেথডও বলে। ভ্যান টপ একজন সায়েন্টিস্ট, তার নাম অনুযায়ী ডিফারেনশিয়াল মেথড। এটা যে ডিফারেনশিয়াল যে ইকুয়েশন গুলো থাকে আমরা প্রথম দিকে পড়ছি ডিসি বাই ডিটি, সিটা হচ্ছে কনসেন্ট্রেশন, আমরা এ দিয়ে লিখি, অনেক সময় পি দিয়ে লিখি রিঅ্যাকট্যান্টের উপর আর কি। ইন জেনারেল সাধারণত সি দিয়ে লিখে কনসেন্ট্রেশন। ডিসি বাই ডিটি ইকুয়ালস টু কে সি এন, এনটা হচ্ছে ওয়াটার, সিটা হচ্ছে কনসেন্ট্রেশন। আর আমরা যদি দুইটা ভিন্ন ভিন্ন যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে শুরু করি তাহলে দুইটার জন্য আমরা লিখলাম dc1 বাই dt ইকুয়ালস টু kc1, dc2 বাই dt ইকুয়ালস টু kc2। নিয়ে আমরা যদি লগারিদম লিখি, দুইটা যদি আমরা লগ করি, লগ ইনটু এটা ইনটু এটা, লগ এটা যদি আমরা লগ করে দুই ভাগে ভাগ করতে পারি, লগ k প্লাস n লগ c1, লগের সূত্র যদি আমরা গুণটাকে আলাদা আলাদা করে দিলে লগ k প্লাস n লগ c2। তারপর আমরা যদি 4 কে আমরা 3 দিয়ে সাবট্রাক্ট করি তাহলে কি আসবে? এটা মাইনাস এটা সমান এটা মাইনাস এটা ইকুয়ালস টু n। এনটা হচ্ছে আমাদের টার্গেট, এনটা হচ্ছে কি রিঅ্যাকট্যান্টের উপরে যে পাওয়ার থাকে সেটাই হচ্ছে ওয়াটার, এটাই আমরা বের করতে হবে। তাহলে এটা বের করতে হলে তোমাকে n ইকুয়ালস টু এটা, এটা বের করতে হলে কি বের করতে হবে? তোমাকে ডিসিডিটি জানতে হবে, তাই না? আর সি এবং সি1 এবং সি2 জানতে হবে। সি1 এবং সি2 হচ্ছে তোমার যে কি কনসেন্ট্রেশন দিয়ে তুমি শুরু করলে সেটা বের করতে হবে। ডিসিডিটি মানে হচ্ছে, ডিসিডিটি হচ্ছে ট্যানজেন্ট বা ওই যে যে কার্ভটা আসবে সেটা স্লোপ, স্লোপটা জানতে হবে। তাহলে তুমি স্লোপ মেজার করলে, দুইটা ভিন্ন ভিন্ন ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে শুরু করলে স্লোপ মেজার করলে এবং সি1 সি2 জানা থাকে, সেখানে এই ভ্যালুগুলো বসাই দিলে তুমি অর্ডারটা বের করতে পারবা। সেকেন্ড মেথড হচ্ছে হাফ লাইফ মেথড। হাফ লাইফ মেথড হচ্ছে তুমি দুটো সেপারেট এক্সপেরিমেন্ট শুরু করলা, দুটো ইনিশিয়াল কনসেন্ট্রেশন আলাদা আলাদা নিলা। একটা তুমি শুরু করলা ফর এক্সাম্পল 1 মোলার সলিউশন দিয়ে, একটা শুরু করলা 2 মোলার সলিউশন দিয়ে।
নিয়ে তুমি তার কি করলা, অর্ধেক হইতে কি পরিমাণ সময় লাগলে সেটা বের করলা। মনে করো দুইটা ভিন্ন ভিন্ন ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমরা দুইটা এক্সপেরিমেন্ট করলাম, একটা A1 নিলাম, একটা A2 নিলাম। এই A1 এবং A2 অর্ধেক হইতে কি পরিমাণ সময় লাগে বললাম, A1 এর ক্ষেত্রে হচ্ছে T1, A2 এর ক্ষেত্রে হচ্ছে T2, দুইটা আমরা বের করলাম। আমরা জানি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে হাফ লাইফ ইজ তোমার 1/a হচ্ছে সেকেন্ড অর্ডারের জন্য, থার্ড অর্ডারের জন্য 1/a2, এরকম তোমার এই ট্রেন্ড থেকে লেখা যায় যে তোমার nth অর্ডারের জন্য হবে n-1, থার্ড অর্ডারের জন্য যদি হয় 2, সেকেন্ড অর্ডারের জন্য যদি হয় a, তাহলে বোঝা যাচ্ছে nth অর্ডারের জন্য হবে n-1, যখন 3 এর জন্য হচ্ছে 2, 2 এর জন্য হচ্ছে 1, তাহলে n এর জন্য হবে n-1 লিখে যায়। তাহলে হাফ লাইফ যদি এরকম হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, T1 এর জন্য হবে T1 is proportional to 1/a1 n-1, T2 এর জন্য আমরা লিখতাম a2 1 - n/2, এবং T1 এবং T2 কে তুমি যদি ভাগ করো T2/T1 সমান করলে কি হবে, এইটা উপরে যাবে এটা নিচে আসবে, a1/a2 ইকুয়াল হবে n-1, এখানে n-1 তো কমনই, তাহলে a1/a2। এখানে তুমি যদি এটা লগারিদম নাও তাহলে কি হবে, এটা লগ করলে আসবে log T2 - log T1, অথবা এইভাবেই তুমি লিখো log T2/T1, আর এটা লগ করলে আসবে কি, এটা লগ করলে আসবে n-1 log a1/a2। আমাদের টার্গেট হচ্ছে n, তাহলে n সমান হবে কি, বা n-1 সমান হবে log T1/T2 log T1/T2 ডিভাইডেড বাই log a2/a1 log a2/a1, যেহেতু বোর্ড নাই আমরা দেখাতে পারতেছি না, n-1, তাহলে n হবে এই -1 এদিকে চলে যাবে 1 প্লাস। তাহলে তুমি দেখো এখান থেকে যদি হাফ অর্ডার হাফ হাফ লাইফ মেথডে তোমার যদি অর্ডার বের করতে হয় n, তোমাকে কি জানতে হবে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন জানতে হবে। এবার তুমি জানো এই দুটো রিঅ্যাকট্যান্টের সেম দুটো রিঅ্যাকট্যান্ট, কিন্তু তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে শুরু করলে, একটা 1 মোলার দিয়ে শুরু করলে, একটা 2 মোলার, অথবা একটা 3 মোলার, একটা 2.5, তাহলে A1 A2 দুটো ভ্যালু তোমার জানা আছে। আর দুইটা ভিন্ন ভিন্ন শুরু করে এই রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন অর্ধেক হইতে কি পরিমাণ সময় লাগে সেটা হচ্ছে হাফ লাইফ, সেটা তোমার জানা, তুমি এক্সপেরিমেন্ট করলে বের করবা কত সময় লাগে, সেটা এখানে তুমি বসাবা T1 এবং T2 বসাই দিলে তুমি এখানে n এর ভ্যালুটা সিম্পলি বের করতে পারবে। আরেকটা মেথড হচ্ছে আইসোলেশন মেথড বলে, মনে করো একটা রিঅ্যাকশন যদি তিনটা রিঅ্যাকট্যান্ট থাকে এ বি সি, মনে করো তিনজন মিলে একটা কাজ করতেছে, এখন প্রত্যেক ইন্ডিভিজুয়ালের সাপেক্ষে রিঅ্যাকশন অর্ডার কেমন সেটা যদি তোমাকে বের করতে হয় সেটাকে বলা হয় আইসোলেশন মেথড। মনে করো তিনজন মিলে একটা কিছু বানাচ্ছে এবং কার এফিসিয়েন্সি কেমন সেটাকে আমরা অর্ডার বলি। কার এফিসিয়েন্সি কেমন সেটা জানতে হলে তুমি কি করতে হবে, দুইজনকে আমি আলাদা করব, করে কি করব, তাকে আমি টেস্ট করব। কিভাবে টেস্ট করব, তার তার মতো আর দুইজন বাড়াইলাম, তিনজন বাড়াইলাম, দেখলাম আমি প্রোডাকশনটা বাড়তেছে কিনা, তার মতো আমি 3 জন 4 জন বাড়াইলাম, প্রোডাকশনটা বাড়তেছে কিনা, বাড়লে কি পরিমাণ বাড়তেছে, তাহলে তার সাপেক্ষে অর্ডারটা বের হয়ে গেল। আবার কি করলাম, এই তাকে সরাই দিয়ে বাকি বাকি দুই মনে করো বি কে সরাই দিয়ে এ এবং সি কে বসাইলাম, তারপর আমি কি করলাম, বা বি এবং সি কে সরাই দিয়ে শুধু এ রাখলাম, অথবা সেকেন্ড টাইম আমরা এ এবং সি সরাই দিয়ে শুধু বি কে রাখলাম, থার্ড টাইমে আমরা এ এবং বি কে সরাই দিয়ে শুধু সি রাখলাম, তারপর সি চেঞ্জ করে করে দেখলাম প্রোডাকশনটা কিরকম চেঞ্জ হয়। এরকম ইন্ডিভিজুয়ালি দুইজনকে আইসোলেশন রেখে একজনের পরীক্ষা নেওয়া। মনে করো তিনজন মিলে একটা পরীক্ষা দিচ্ছে, দুজনকে সরাই দিয়ে একটা টেস্ট করে করে দেখলাম তার সাপেক্ষে কেমন হয়, সেটা হচ্ছে তার সাপেক্ষে ইন্ডিভিজুয়ালি আইসোলেশন মেথড বলে। ইন্ডিভিজুয়ালি রিঅ্যাকশন অর্ডার বের করা, তারপর সাম আপ করে দেওয়া। এটা আসলে প্র্যাকটিক্যালি অনেকটা কঠিন হয়, কারণ রিঅ্যাকট্যান্ট তো একসাথে থাকে, একসাথে রিঅ্যাকশন করে, তাই না, আলাদা আলাদা করা সম্ভব হয় না। একটাই সম্ভব হয়, সেটা হচ্ছে একটার কনসেন্ট্রেশন খুব হাই করে দেওয়া, পানির মতো আর কি, হ্যাঁ, পানির পরিমাণ এক্সেস নিয়ে যেন এটা কনসেন্ট্রেশন চেঞ্জ করে। যদি এক্সেস কনসেন্ট্রেশন থাকে তাহলে তার চেঞ্জটা সাধারণত বোঝা যায় না। একটা মেথড হচ্ছে গ্রাফিক্যাল মেথড, এটা খুব ইউজ হয়, সেটা হচ্ছে এই যে আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন বের করলাম, সেখানের ইকুয়েশন থেকে আমরা সাধারণত এই তোমার কি ইন্টিগ্রেটেড রেট থেকে আমরা অর্ডারগুলো বের করি। সেটা একটা ট্রায়াল এন্ড এরর মেথড। তুমি যদি না জানা না থাকে তাহলে তোমাকে প্রথমে জিরো অর্ডার টেস্ট করতে হবে, তাহলে ফার্স্ট অর্ডার, না হলে সেকেন্ড অর্ডার টেস্ট করতে হবে। মনে করো তুমি রিঅ্যাকশনটা স্টাডি করতেছো, তুমি এটা ফার্স্ট অর্ডার, জিরো অর্ডার এবং সেকেন্ড অর্ডার তিনটার গ্রাফটাই আমরা দেখলাম, একটু আগে আমরা দেখছি ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন তিনটারই গ্রাফ। গ্রাফে দেখো একটা হচ্ছে লন এ ভার্সেস টাইম প্লেট করছে, একটা হচ্ছে এ ভার্সেস টাইম মানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, একটা হচ্ছে 1/a ভার্সেস টাইম। এখন বিভিন্ন এর যদি তোমার জানা থাকে, বিভিন্ন টাইমে তুমি এর ভ্যালুটা জেনে গেলা, জেনে যাওয়ার পর তুমি লন নিয়ে তুমি যদি প্লট করো, তাই যদি এরকম একটা নেগেটিভ স্লোপ আসে তাহলে বুঝতে হবে সেটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। আসলো না, তাহলে তুমি কি করবে, শুধু এর সাথে টাইম প্লট করে দেখলা, যদি স্ট্রেট লাইন আসে নেগেটিভ স্লোপে তাহলে বুঝতে হবে এটা একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তাও আসলো না, তখন তুমি কি করবা, এর রেসিপ্রোকাল নিয়ে 1/a নিয়ে তুমি যদি টাইমের সাপেক্ষে প্লট করো, সেটা যদি একটা পজিটিভ স্লোপের স্ট্রেট লাইন আসে তাহলে বুঝতে হবে সেটা একটা সেকেন্ড অর্ডার রিলেশন। এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এই মেথড হচ্ছে এর ট্রায়াল এন্ড এরর মেথড আছে, একটা ইউজ না করলে আরেকটা, একটা মানে ব্যবহার, বা একটা যদি কাজ না করে আরেকটা ইউজ করা, কারণ তুমি জানো না, তুমি র্যান্ডমলি করতে হবে গ্রাফিক্যাল মেথড, এটা অনেক সময় ইউজ করা হয়। এখানে আমি কিছু ইকুয়েশন দিয়ে দিছি, দেখো পরীক্ষার কোয়েশ্চন দিয়ে দিছি।
ফর এক্সাম্পল কি ধরনের পরীক্ষা আসতে পারে, হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাকশন ইফ এ প্লট অফ ন্যাচারাল লগারিদম ভার্সেস রিঅ্যাকট্যান্ট, মানে ন্যাচারাল লগারিদম অফ রিঅ্যাকট্যান্ট ভার্সেস টাইম ইজ লিনিয়ার, তাহলে রিঅ্যাকশনের অর্ডারটা কেমন হবে? কি বলছে, হোয়াট ইজ দ্য অর্ডার in reactant if a plot of natural logarithm of reactant versus time is linear, মানে ln reactant versus time, মানে reactant যদি a হয় ln a versus time is linear, তাহলে কোন অর্ডার রিঅ্যাকশন? ln a versus time is, যদি প্লটটা লিনিয়ার হয় সেটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এই দেখো লিখছি আমরা, প্রথমটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। যদি ইনভার্স অফ রিঅ্যাকট্যান্ট ভার্সেস টাইম লিনিয়ার হয়, ইনভার্স অফ রিঅ্যাকট্যান্ট ভার্সেস টাইম লিনিয়ার হইলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। শুধু রিঅ্যাকট্যান্ট ভার্সেস টাইম লিনিয়ার হইলে সেটা হচ্ছে একটা কি অর্ডার রিঅ্যাকশন? জিরো অর্ডার রিঅ্যাকশন। কোথায়? শুধু রিঅ্যাকট্যান্ট ভার্সেস টাইম যদি প্লটটা যদি লিনিয়ার হয়, লিনিয়ার বলতে স্ট্রেট লাইন, তাহলে সেটা একটা জিরো অর্ডার রিঅ্যাকশন। সিম্পল কিছু কোশ্চেন হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে হয়। এটা একটা হাফ অর্ডার হাফ লাইফ মেথডে কিভাবে রিঅ্যাকশন অর্ডার বের করে সেটার একটা প্রবলেম, এটা তোমরা করে নিবে। অনেক সময় কি হয়, ফ্র্যাকশনাল ভ্যালু আসলে ক্লোজ টু ফ্র্যাকশনাল ভ্যালু লিখতে হয়। মনে করো 1.979 আসছে, সেটাকে আমরা সাধারণত 2 হিসাবেই লিখি। এটা একটা প্রবলেম দিয়ে দিছে। এই চ্যাপ্টারে অনেকগুলো প্রবলেম থাকে, কিছু প্রবলেম তোমরা প্র্যাকটিস করে নিবা। এটা একটা প্রবলেম দিয়ে দিছে, এটাও দিয়ে দিছে, দেখবা এগুলা তুমি নিজে নিজে চেষ্টা করে দেখবা। আজকে মোটামুটি কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার শেষ। আমি মনে হয় শীটটা আগেই দিয়ে দিছি, পিডিএফটা তোমরা রেকর্ডিংটা শুধু আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? ফাইনাল পরীক্ষার ডেট দিছে? জি না স্যার। জি না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা পার্সেন্টেজ দাও। আগামী ক্লাস হচ্ছে, তোমরা টাইম চেঞ্জ করছো তাই না? সানডেতে ক্লাস হচ্ছে 11:30টায়, ঠিক আছে? সবাই জানো নাকি সানডেতে নাকি ক্লাস হচ্ছে 12টায় ছিল, তো সেটা 11:30টায় করছে ওয়ানের সমস্যার কারণে। তাহলে আমি দিয়ে দিচ্ছি রেকর্ডিংটা। হ্যাঁ, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।